সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শারদীয় দুর্গাপূজার বন্ধের পর আমাদের কলেজের অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগত। তো দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পরে আমাদের কলেজের নিয়মিত অনলাইন ক্লাস আবার শুরু হয়েছে। তোমরা বরাবরের মতোই ইনশাল্লাহ ক্লাসগুলো অনুসরণ করবে। আশা করি এই অনুসারে তোমরা যদি বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এই অধ্যায় সম্পর্কে পূর্ণ ধারণা পাও। তো প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে এর আগে আমার অনেকগুলো ক্লাস করা হয়েছে। তোমরা যদি ক্লাসগুলোকেও মিস করে থাকো, ক্লাসগুলো তোমরা ফলো করলে আশা করি ইনশাল্লাহ অবশ্যই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত পাও। এখন আজ আমি প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস বা অধ্যায় রেকটিফিকেশন এরর নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা করার আগে একটা কথা না বললেই নয়, সেটা হলো যে রেকটিফিকেশন এরর কথাটা মানে হলো ভুল সংশয় দাখিলা, যেটা বলতে চাচ্ছিলাম, সরি। তো এই অধ্যায়টা ম্যাক্সিমাম স্টুডেন্টরা সাধারণত পরীক্ষার হলে করতে চায় না বা পরীক্ষার পর আগেও সাধারণত করে যায় না। কারণটা হলো অধিকাংশ স্টুডেন্ট কাছে এই অধ্যায়টা দুর্বোধ্য বা একটু কঠিন মনে হয়, বা তারা মনে করে যে লেস ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা হলে আসবে না, এটা মনে করে তারা বাদ দিয়ে দেয়। কিন্তু বিগত কয়েক বছরের প্রশ্নগুলো যদি পর্যালোচনা বা বিশ্লেষণ করে দেখা যায়, এই অধ্যায় থেকে প্রতি বছর পার্ট বিতে প্রশ্ন তো থাকেই, রিসেন্টলি আবার পার্ট সিতেও প্রশ্ন আসতেছে। এই জন্য এই অধ্যায়টা সম্পর্কে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা যদি আমার ক্লাসটা অনুসরণ করো, আশা রাখি যে অবশ্যই এই অধ্যায়টা তোমরা ভালো মতো শিখতে পারো। এখন এই অধ্যায়টা রেকটিফিকেশন এরর কি, ভুল সংখ্যা দাখিলা কি, অর্থাৎ আমরা যখন দৈনন্দিন বই অর্থাৎ জাবেদায় হিসাবভুক্ত হওয়ার পরে কোনো লেনদেন যদি বাদ পড়ে যায়, সেটা পরবর্তী পর্যায়ে সেই ভুলগুলো বা কোনো বাদ পড়ে যায়, অথবা এমন কোনো ভুল হয়েছে যে আরেকটা ভুল ধারা সেটা পূরণ করে দেওয়া হয়েছে, সেরকম যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলো উদ্ঘাটন করার জন্যই পরবর্তী পর্যায়ে ভুল সংশয় দাখিলার উৎপত্তি হয়েছে। অর্থাৎ হিসাব বিজ্ঞানে একবার কোনো লেনদেন লিপিবদ্ধ হয়ে গেলে সেটা অবশ্যই কাটাকাটি বা ঘষা মাজা করার কোনো নিয়ম নেই। অবশ্যই এই জন্য পরবর্তী পর্যায়ে এই কারণেই ভুল সংশয় দাখিলার উদ্ভব হয়েছে। এই ভুল সংশয় দাখিলা করতে গেলে আমাদের আসলে বুঝতে হবে যে কি কি ভুলগুলো হয়। এখন এই ভুলগুলো যদি আমি আলোচনা করি, আসলে ভুলগুলো অনেক ধরনের ভুল আছে। যেমন আমরা যদি বাংলায় বলি একতরফা ভুল আর দুতরফা ভুল। এখন একতরফা ভুল কাকে বলে? এক পক্ষের ভুলকে একতরফা ভুল বলে। আর একটু ব্যাখ্যা করে যদি বলতে চাই, যে এক ডেবিট ক্রেডিটে যে কোনো একটা দিক সঠিক লেখা হয়েছে আর একটা দিক লেখা হয় নাই, যেটাকে আমরা বাংলায় অনিশ্চিত হিসাব বা ইংলিশে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে আমরা পূর্ণ করি, সেটাকে বলা হয় একতরফা ভুল। বা আমরা বলতে পারি র্যামিলে দুই পাশে মিলে গেলে যখন দুই পাশে না মিলে গেলে যখন এক দিকের ভুলটা একদিক না মিলে যায়, সেটাকে যে অ্যাকাউন্ট দিয়ে পূর্ণ করা হয় সেটাকে সাসপেন্স অ্যাকাউন্ট, বা সেটাকেও আমরা একতরফা ভুল বলতে পারি। আর দুতরফা ভুল মানে কি? হিসাবে দুইটা ভুল, অর্থাৎ ডেবিট ক্রেডিট দুইটাই আমরা ভুল লিখেছি, এরকম কোনো ভুল হলেই সেটাকে আমরা বলি হলো দুতরফা ভুল। এখন এই দুতরফা ভুলকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন বা আমরা বলতে পারি বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। এখন এরকম অনেকগুলো ভুল আছে। এই ভুলগুলো যদি আলোচনা করে আমি যদি অঙ্কটা শুরু করতে চাই, তাহলে আসলে অনেক বড় ক্লাস হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আসলে অনেকটা দুর্বোধ্য হয়ে যায়, অনেকগুলো স্টুডেন্ট করতে পারে না। কিন্তু আমি বলতেছি, যদি তোমরা আমার ক্লাসটা মনোযোগী শুনো বা করো, তো এই যে ভুলগুলো বললাম, এগুলো করা ছাড়াই আমরা অঙ্কটা খুব ভালো মতোই আমরা বুঝতে পারবো। কিন্তু সে অর্থে আমার কথাটা হলো যে অবশ্যই আমি যেভাবে অঙ্কগুলো আলোচনা করব বা বলবো, সেভাবেই কিন্তু অবশ্যই অঙ্কটা আমার সাথে সাথে অনুসরণ করতে হবে, এবং সেই প্যাটার্ন বা সেই পদ্ধতি যদি অনুসরণ করো, ইনশাল্লাহ আশা রাখি এই অধ্যায়টা খুব ভালো মতো শিখতে পারবো, এবং পরীক্ষার হলে কোনো ভুল ছাড়াই আমরা অঙ্কটা দিতে পারবো। তো যাই হোক, তো আমরা ইনশাল্লাহ অঙ্কটা শুরু করব। তা আজকে তারিখ হলো মাসের শেষ তারিখ 31/10/2020। আমরা করতেছি হলো
রেকটিফিকেশন ইরর। তো এটা হলো রেকটিফিকেশন ইররস। তো আমরা সাবজেক্টটা করতেছিলাম হলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। ওকে, তো মূল সংশোধন দাখিল আমি আগেই বললাম যে দুই তরফা, একটা হলো একতরফা ভুল আর একটা হলো দুই তরফা ভুল। তো একতরফা ভুল কি এটা একটু ছোট্ট করে জানলেই হবে। একদিকের ভুলকে বলা হয় একতরফা ভুল, এবং একতরফা ভুলগুলো অবশ্যই সেটা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে পূর্ণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। আর দুই তরফা ভুল মানে কি, যেটাকে ডেবিট লেখার কথা সেটাকে ডেবিট না লিখে ভুলে ক্রেডিট লিখে ফেলছি, যেটাকে ক্রেডিট লেখার কথা সেটাকে ক্রেডিট না লিখে ভুলে ডেবিট লিখে ফেলছি, সহজ কথা। তো যেটাকে ডেবিট লেখার কথা সেটাকে ডেবিট লিখে দাও, যেটাকে ক্রেডিট লেখার কথা সেটা ক্রেডিট লিখে দাও। এইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি অঙ্কটা আরো ভালো মতো করি ইনশাআল্লাহ খুব ভালোভাবে আমরা অঙ্কটা বুঝতে পারবো আশা রাখি। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো বরাবরের মতো আমি একটা অঙ্ক উঠাবো এবং সেটা নিয়ে আমরা অঙ্কটা করব। তো খেয়াল করি অঙ্কটা, যে আমি একটা জার্নাল লিখতেছি। আসলে আজকে চেষ্টা করব অনেকগুলো জার্নাল করে দেওয়ার জন্য। তো অনেকগুলো জার্নাল যখন আমরা করব একদম ভালো মতো আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো প্রথমে আমরা খেয়াল করি রেকটিফাই, এটা অঙ্ক নাম্বার 1 ধরলাম। The following errors by journalists. तो ए नंबर আমরা লিখি পারচেজ আন্ডার কাস্ট, পারচেজ আন্ডার কাস্ট বাই টাকা 5000। Then credit sales to Siddiq, credit sales to Corin, credit sales to Corin টাকা 5000 wrongly credited to Corin account. Number C, a machine installation cost, a machine installation cost টাকা 2500 wrongly debited to wages account. Number D, sale of old machines, sorry, sale of old furniture, wrongly credited to sale of টাকা 10,000. ওকে, প্রথমে আমরা ছোট্ট একটা অঙ্ক লিখলাম। এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। সো
এটা আমরা করতেছি, আগেই বললাম, রেকটিফিকেশন এরর অন কাইন্ড অফ জার্নাল এন্ট্রি। এখন আমরা যে জার্নাল এন্ট্রিগুলো করব, সেই জার্নাল এন্ট্রিগুলোকে বাংলায় আমরা বলতেছি ভুল সংশোধনীয় দাখিলা। এখন আমরা একটা ভুল সংশোধন দাখিলা করব, যেহেতু এটা একটা জার্নাল এন্ট্রি ছক হবে। সো এইখানে আমরা লিখতে পারি ডেট, অ্যাকাউন্ট টাইটেল, এখানে আমরা লিখতে পারি রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এটা করতে গেলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে আমরা স্টেপ বাই স্টেপ আসি। প্রথমে বলতেছি পারচেজ আন্ডার কাস্ট। আন্ডার কাস্ট কথাটার মানে কি? আন্ডার কাস্ট কথাটা মানে হলো কম লেখা হয়েছে, আর ওভার কাস্ট কথাটার মানে কি? বেশি লেখা হয়েছে। তা মনে রাখতে হবে যে আন্ডার কাস্ট যখন বলা হবে, যেটা বলবে সেটাই জানাতে হবে। যেটা বলবে সেটা জানাতে বলতে কি বোঝাচ্ছি? যে যা হবে তাই। পারচেজ আমরা জানি, আর আন্ডার কাস্ট বা ওভার কাস্ট বললে মনে রাখতে হবে এটা হলো একতরফা ভুল বা একদিকের ভুল। একতরফা ভুল হলে আমাদের কি আসবে স্যার? সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। তো পারচেজ আন্ডার কাস্ট আমরা জানি সাধারণত জার্নালে পারচেজ অলওয়েজ ডেবিট হয় সাধারণত। তো পারচেজ আন্ডার কাস্ট কথাটার মানে বলছে হলো যা থাকবে তাই হবে। যা থাকবে তাই হবে বলতে বলেছে হলো পারচেজ ডেবিট, এই জন্য ডেবিটই হবে, কারণ কম লেখা হয়েছে। আর যদি বেশি লেখা হতো তাহলে স্যার বিষয়টা কি হতো? জায়গাটা উল্টে যেত। আরেকটা কথা বলছিল আন্ডার কাস্ট ওভার কাস্ট বললেই সেইখানে আমাদের একদিকের ভুল বিধায় সাসপেন্স অ্যাকাউন্ট ধরতে হবে। তাহলে এটা আমরা লিখবো স্যার পারচেজ ডেবিট আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। টাকার পরিমাণ 5000। তো খুবই সহজ। কি বুঝলাম আমরা বিষয়টা বুঝলাম হলো যদি কখনো আমাদের আন্ডার কাস্ট বলা হয়, আন্ডার কাস্ট বললেই সেটা জাবেদাটা আন্ডার কাস্ট বা ওভার কাস্ট বললেই সেখানে আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। আন্ডার কাস্ট বললে জাবেদাটা যেরকম থাকবে সেরকম, আর ওভার কাস্ট বললে স্যার উল্টে যেত। যেমন যদি বলতো সেল পারচেজ ওভার কাস্ট বাজে টাকা, যখন ওভার কাস্ট বলতো তখন জাবেদাটা এরকম হতো, পারচেজ হয়ে যেত ক্রেডিট আর সাসপেন্স অ্যাকাউন্ট হতো ডেবিট। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো যখন আন্ডার কাস্ট বলবে তখন পারচেজ সাধারণত ডেবিট হয়, এই কারণে ডেবিটই হবে। যখন ওভার কাস্ট বলবে তখন পারচেজটা উল্টে যাবে, কারণ বেশি লিখা হয়েছে। বেশি লেখাটাকে আমরা কাটাকাটি কিভাবে করবো? তখন সেটাকে আমরা ক্রেডিট করে দিলে স্যার কাটাকাটি হয়ে যাবে। বিষয়টা হলো এরকম, তখন এই কারণে পারচেজকে আমরা ক্রেডিট করে দেবো। তা আমরা প্রথমটা বুঝলাম। এবার আসো হলো দ্বিতীয় নাম্বার। বলছে হলো ক্রেডিট সেলস টাকা টু করিম, টাকা পাস রংলি ক্রেডিটেড টু করিম অ্যাকাউন্ট। দেখো ক্রেডিট সেলস টু করিম, ক্রেডিট সেলস টু করিম কথাটা মানে কি? ধারে বিক্রয়। তা ধারে বিক্রয় যদি করা হয়, তা ধারে বিক্রয় করলে আমরা জানি যে সেলস হয় আমাদের ক্রেডিট আর অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ করিম হয় আমাদের ডেবিট। তো করিম হলো ডেবিট হওয়ার কথা, তারা রংলি ক্রেডিট করে ফেলেছে। তার মানে স্যার কি করছে? ভুলবশত ক্রেডিট করে ফেলেছে। তো এই ভুলটাই আমাদের সংশোধন করতে হবে। এখন বিষয়টা হলো কি যে ভুলটা যখন সংশোধন করব নিয়মটা কি হবে স্যার? নিয়মটা হলো যেটা সঠিক সেটা সঠিকভাবে লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সঠিক কোনটা স্যার? সঠিকটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল সঠিক। তাহলে আমরা লিখব অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল কে ছিল? নামটা আমরা লিখে দেব, আধুনিক নিয়মে নামটা লিখতে হয় করি। আর কি ভুলে লিখে ফেলেছি স্যার? ভুলে আমরা লিখে ফেলেছিলাম হলো করিমকে। আর তাহলে আমাদের নিয়ম অনুসারে এইখানে আমাদের একদিকে ভুল। কারণটা কি একদিকে ভুল? শুধুমাত্র করিমকে নিয়ে কথা হচ্ছে, এই জন্য বাকিটা আমাদের কি দ্বারা পূরণ করতে হবে? বাকিটা আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট দ্বারা পূরণ করতে হবে। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট টাকার পরিমাণ এটাও 5000।
দেন পরবর্তী পর্যায়ে আমরা খেয়াল করি পরবর্তী পর্যায়ে আমাদের কি আছে, পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো এই মেশিন ইনস্টলেশন কস্ট। মেশিন ইনস্টলেশন কস্ট কথাটা মানে কি, অর্থাৎ একটি মেশিন সংস্থাপন ব্যয় 2500 টাকা রংলি ডেবিটেড ওয়েজেস অ্যাকাউন্ট। এই যে স্যার দুই পক্ষে বল, আমার তো মেশিন সংস্থাপন ব্যয় যখন হয় মেশিনকে আমরা ডেবিট লিখে ফেলি, কিন্তু আমি ডেবিট লিখে ফেলছি কাকে, ওয়েজেসকে। যদি একটা হিসাবের পরিবর্তে আরেকটা হিসাব লিখে ফেলি তাহলে স্যার অবশ্যই মনে রাখতে হবে এটা হলো দুই দিকের ভুল। আর এই ভুলগুলো আমরা কিভাবে আমরা সংশোধন করতে পারি, তো এটা যাবে দেওয়া হবে সি নাম্বারে, মেশিন অ্যাকাউন্ট ডেবিট। আর যেহেতু মেশিনকে ডেবিট করার কথা, তো মেশিনকে ডেবিট করে ফেলব, কিন্তু কাকে ডেবিট করে ফেলছিলাম স্যার, ওয়েজেসকে ডেবিট করে ফেলছিলাম। এখন ওয়েজেসকে আমরা কি করে দিব, ক্রেডিট করে ফেলবো, খুবই সহজ। তাহলে হলো 2500। দেন নাম্বার ডি, নাম্বার ডি আমাদের কি বলছে, নাম্বার ডি বলছে সেল অফ ওল্ড ফার্নিচার। তা আমরা যখন একটা ফার্নিচার বিক্রি করব, ফার্নিচার বিক্রি করলে তো স্যার ফার্নিচার চলে যায়, এটা আমরা জানি, ফার্নিচার ক্রেডিট হবে, কিন্তু কাকে ক্রেডিট করে ফেলছি, সেলস কে, তাহলে তো স্যার ভুল হয়ে গেল। তাহলে যেটা কি নিয়ম অনুসারে যা করার কথা সেটাকে তাই করতে হবে, আর যেটাকে ভুলে যেটা লিখে ফেলছি সেটা স্যার উল্টাই দিতে হবে। তো সেল কে করে ফেলছিলাম ক্রেডিট, এখন সেল হবে হলো ডেবিট, আর আমাদের অ্যাকচুয়ালি ক্রেডিট হওয়ার কথা হলো ফার্নিচার। তো এই ফার্নিচার হবে হলো আমাদের ক্রেডিট, টাকার পরিমাণ 10,000। তো আমরা আশা করি জাবেদাটা বুঝতে পারছি, কারণ এই জাবেদাগুলো আমি যদি ওই চারটা পক্ষ নিয়ে আলোচনা করতাম যে লিখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, সেগুলো বুঝে করতে গেলে অনেক সময় লাগবে, বা এইভাবেও যদি আমি মনে রাখি যে কিভাবে করতেছি, তাহলেও কিন্তু স্যার এ টু জেড পরিপূর্ণভাবে করা সম্ভব। সো সেম নিয়ম অনুসারে আমরা স্যার আরো একটা অঙ্ক করব, এরকম ভাবে আমরা অঙ্ক করলে বিষয়গুলো আমাদের ভালো ধারণা হয়ে যাবে যে আসলে অঙ্কটা আমরা কিভাবে করতেছি। সেম ভাবে আমরা অঙ্কগুলো করি। আশা করি তোমরা যদি আমার এই অঙ্কন নিয়মটা শিখে বইটা যদি খুলে একটু প্র্যাকটিস করে দেখবা, দেখা যাচ্ছে আল্লাহ সবই তো একই রকম নিয়ম অনুসারে করা হচ্ছে, তোমরা তখন ইজিলি অঙ্কগুলো বুঝতে পারবে। তো এখন আমরা এই নাম্বার দিয়ে আবার আরেকটা অঙ্ক করি, এটাকে আমরা অঙ্ক নাম্বার 2 ধরি। তো 2 নাম্বার অঙ্কটা আমরা করি। 2 নাম্বার অঙ্কটা যেমন এখানে লিখছিলাম পারচেজ, এখানে আমরা লিখি সেল, লিখি দা সেল বুক the sales has been overcast by টাকা 1000. B number, the cost of machine টাকা 400 has been charged to the bill. C number, a payment of টাকা 2000 to a creditor has been debited to the purchase account, to the purchase account. And amount of টাকা 1400 withdraw with you
withdraw or by the proprietor for his personal expenditure, for his personal expenditure has been debited wrongly. ওকে, দুটোকে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা আমরা এখন করব। তো খেয়াল রাখি কিভাবে আমরা আগেরটার মতো আমরা করে ফেলব। সবাই একটু খেয়াল করি যে এই বিষয়টা কেমন ছিল। এই বিষয়টা আমরা একটু আগে বলছিলাম যে আন্ডারকাস্ট মানে যা লেখা থাকবে তাই, আর ওভারকাস্ট মানে সেটা আমরা কি করব, উল্টাই দিব। তো একটা হলো আন্ডারকাস্ট আর একটা হলো ওভারকাস্ট। এখন এই যে ওভারকাস্ট মানে হলো স্যার বেশি লেখা। বেশি লেখা যখন হবে স্যার উল্টাই দিতে হবে। কিভাবে আমরা উল্টাই দিব, বিষয়টা কিরকম, যে যখন আমরা জানি সাধারণত আমাদের সেল ক্রেডিট হয়, এখন সেলসটাকে আমরা কি করব, সেলসটাকে আমরা করব স্যার হলো ডেবিট, কারণ এটা ওভারকাস্ট বলছে। তো আমরা লিখে ফেলি এখানে, যেহেতু ওভারকাস্ট বলছে সেলস হলো ডেবিট, আর যেহেতু আন্ডারকাস্ট আর ওভারকাস্ট বললেই আমরা জানি সাসপেন্স অ্যাকাউন্ট চলে আসে, তো সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। টাকার পরিমাণ এখানে 1। দেন পরবর্তী পর্যায়ে লেখা আছে দ্য কস্ট অফ মেশিন টাকা 400 হ্যাজ বিন চার্জড বাই দ্য বিল্ডিং, অর্থাৎ বিল্ডিং এর জন্য 400 টাকা চার্জ করা হয়েছে। তাই বিল্ডিং এর জন্য 400 টাকা চার্জ করা হলে এটাকে আমরা বলতে পারি স্যার রিপেয়ার এক্সপেন্স। তো এটা নরমাল জাবেদের মতোই, তাহলে জাবেদা হবে রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর বিল্ডিং ক্রেডিট। খুবই সহজ। তো আমরা লিখে ফেলি রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর হলো বিল্ডিং ক্রেডিট, টাকার পরিমাণ 400। খুবই সহজ। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে এ পেমেন্ট অফ টাকা 2000 টু এ ক্রেডিটর হ্যাজ বিন ডেবিটেড টু দ্য পারচেজ অ্যাকাউন্ট। একজন ব্যক্তি টাকা পরিশোধ করছে, এখন সেটা আমরা লিখে ফেলেছি কাকে, আমরা সেটা ডেবিট করে ফেলেছি পারচেজকে। টাকা যখন পরিশোধ করা হয় তখন অবশ্যই আমাদের কাকে ডেবিট করতে হয়, ডেবিট করতে হয় সেটা হলো পাওনাদারকে, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাকাউন্টস পেয়েবল। সো আমরা লিখে ফেলি, তাহলে যাবে দেওয়া হবে যাকে ডেবিট করার কথা তাকে সে করে দাও, মানে সঠিকটা করে দাও, আর বাকিটা আমাদের কি করতে হবে, উল্টাই দিতে হবে, কারণ আমরা পারচেজকে ডেবিট করে ফেলেছি, এটা রং করে ফেলেছি। টাকার পরিমাণ 2000। খুবই সহজ। দেন হলো ডি নাম্বার, কি বলছে, an amount of টাকা 1400 withdrew by the proprietor for his personal expenditure has been debited wrongly, আর একটু কথা বাকি রয়ে গেছে, as trade expense। তো বিষয়টা হলো আমরা উত্তোলন করছি, এখন উত্তোলনকে ডেবিট করার কথা, কিন্তু আমরা কাকে লিখে ফেলছি, আমরা লিখে ফেলছি হলো ট্রেড এক্সপেন্স। এটা উত্তোলনকে আমরা উইথড্র করতে পারি, অথবা আরেকটা ওয়ার্ড আছে যেটা আমরা বলি হলো ড্রয়িংস। তাহলে ড্রয়িংস ডেবিট, দেন আমরা লিখতে পারি ট্রেড এক্সপেন্স ক্রেডিট। খুবই সহজ এটাও। এটা টাকার পরিমাণ হলো 1400 টাকা। ওকে, ডান। এটা টাকার পরিমাণ তাহলে 1400। তো আমরা এরকম ভাবে আরো একটা অঙ্ক করব, সবাই খেয়াল রাখি অঙ্কটা। A credit sales of টাকা 3000
অঙ্কটা লেখা হয়ে গেছে, এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। সবাই একটু খেয়াল করো যে অঙ্কটা আমরা ঠিক আগের মতো নিয়ম অনুসারে আমরা সমাধান করব। যদি আমরা খেয়াল রাখি তাহলে অঙ্কগুলো অবশ্যই সঠিক মতো ভালো মতো ইনশাআল্লাহ বুঝতে পারব। তো এ নাম্বার কি আছে, ক্রেডিট সেলস অফ টাকা 3000 হ্যাজ বিন রংলি পাস থ্রু দ্য পারচেজ বুক। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো অ্যাকাউন্ট আর একটা হলো বুক। যখন অ্যাকাউন্ট লেখা হয় তখন এক ধরনের হয়, আর যখন বুক লেখা হয় তখন আরেক ধরনের হয়। তাহলে বলছে হলো পারচেজ বুক, তাহলে পারচেজ বুক যখন হবে একটু খেয়াল রাখি, এই ক্রেডিট সেলস অফ টাকা 3000 হ্যাজ বিন রংলি পারচেজ বুক। তাহলে এই ক্রেডিট সেলস হ্যাজ বিন wrongly passed through the purchase, তাহলে লিখছি হলো ভুল পারচেজ বইয়ে। যখন বইয়ে লিখা হবে তখন স্যার দুইটা করে জাবেদা হবে। কিভাবে দুইটা? সাধারণ প্রথম জাবেদা সঠিকটা লিখি, সঠিকটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর হলো সেলস ক্রেডিট। টাকার পরিমাণ 3000, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার। পরবর্তী পর্যায়ে ভুল লিখছি হলো পারচেজ বই, রংলি লিখে ফেলেছি। তা পারচেজে যাবে দেওয়া হয়, আমরা যদি পারচেজ বই যাবে দেওয়া হলো পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখন সেটাকে উল্টায় দিতে হবে, যখনই ভুল লেখা হয় ভুলটাকে উল্টায় দিতে হয়। এই জন্য অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে আর পারচেজ হবে হলো ক্রেডিট। এটাও টাকার পরিমাণ 3000 টাকা। দেন বি নাম্বার হচ্ছে রিপেয়ার অফ মেশিনারি টাকা 4000 হ্যাজ বিন রেকর্ডেড দ্য মেশিনারি অ্যাকাউন্ট। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট লিখলাম কিন্তু অ্যাকচুয়ালি হবে হলো রিপেয়ার এক্সপেন্স। তাহলে যাবে দেওয়া হবে রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট। টাকার পরিমাণ 4000। পরবর্তী পর্যায়ে সি নাম্বার হবে পারচেজ অফ ফার্নিচার টাকা 1000 রংলি পাস থ্রু দ্য পারচেজ। তাহলে ফার্নিচার লেখার করছি কিন্তু আমরা লিখে একটা ফার্নিচার ক্রয় করছি, তো আমার লেখার কথা হলো ফার্নিচার নামে, কিন্তু আমরা রংলি লিখে দিয়েছি হলো পারচেজ। তাহলে এটা আমরা জাবেদা নিয়ম অনুসরণ করব হলো ফার্নিচার ডেবিট আর পারচেজ ক্রেডিট। টাকার পরিমাণ 1000। দেন ডি নাম্বার আমাদের বলছে সেল দ্য বুক আন্ডার কাস্ট। এই যে স্যার আন্ডার কাস্ট বলা হয়েছে, আন্ডার কাস্ট মানে হলো কম। তাহলে আমরা লিখব হলো জাবেদা সাসপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস সেলস ক্রেডিট বা সেলস রেভিনিউ যেটাকে আমরা বলতে পারি, সেলস ক্রেডিট। টাকার পরিমাণ হবে 5000। দেন পরবর্তী পর্যায়ে বলছে যে টাকা 5000 উইথড্র বাই দ্য ওনার পার্সন চার্জ বাই স্যালারি অ্যাকাউন্ট। যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন হয় তাহলে আমরা সেটা লিখি ড্রয়িংস বা উইথড্র। তাহলে যাবে দেওয়া হবে ড্রয়িংস ডেবিট আর ভুলে আমরা স্যালারি লিখে ফেলেছি, স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট। টাকার পরিমাণ হবে কত? টাকার পরিমাণ হবে 5000। শেষ। তোমরা যদি অঙ্কটা ভালো মতো করো এইভাবে, তাহলে আশা রাখা যায় যে এই অঙ্কটা সঠিকভাবে তোমরা বাসায় অনুসরণ করলে আরো ভালো করে বুঝতে পারবে। এখন আমরা যে অঙ্কটা করছি রেকটিফিকেশন এরর, পরীক্ষা হলে কিন্তু এই অঙ্কগুলো পার্ট বি এবং পার্ট সি হামেশাই এসে থাকে। সো তোমরা অবশ্যই এই অঙ্কটা ভালো মতো করবা এবং পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা হলে অবশ্যই সেটা জানাবা। ভালো থাকবা এবং সাবধান থাকবা।